প্রথম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালোই আছো। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি জীবন বিজ্ঞানের 4 নম্বর অধ্যায়, অর্থাৎ অভিব্যক্তি এবং অভিযোজন, অ্যাডাপ্টেশন অ্যান্ড এভ্যালুয়েশন। এই অধ্যায়ের জৈব অভিব্যক্তি সংক্রান্ত মতবাদ। তোমাদের সিলেবাসে জৈব অভিব্যক্তি সংক্রান্ত দুটি মতবাদ রয়েছে, একটা হচ্ছে ল্যামার্কের মতবাদ আর একটা হচ্ছে চার্লস ডারউইনের মতবাদ। তো আজকে তোমাদের সামনে আলোচনা করব ল্যামার্কের মতবাদ বা ল্যামার্কিজম। ওকে, তো এই যে ল্যামার্কের মতবাদ বা ল্যামার্কিজম, এটা কিন্তু জৈব অভিব্যক্তি সংক্রান্ত। এর আগে আমরা পড়েছিলাম রাসায়নিক অভিব্যক্তি সংক্রান্ত, যেমন ওপারিনের মতবাদ, ওপারিন কি বলেছেন, হ্যালডেনের মতবাদ, হ্যালডেন কি বলেছেন সেটাও পড়েছিলাম। মিলার এবং উডের যে পরীক্ষা সেটাও জেনেছিলাম যে মিলার এবং উড কি করেছিল, সে হাইড্রোজেন, অ্যামোনিয়া এদের যে অনুপাত, মিথেন এদের যে অনুপাত সেটা দেখিয়েছিলেন 2:2:1 অনুপাতে। ঠিক আছে, আজকে আমরা শুরু করব ল্যামার্কের মতবাদ বা ল্যামার্কিজম, যেটা হচ্ছে জৈব অভিব্যক্তি সংক্রান্ত একটা মতবাদ। তো এই প্রথমে আমরা জেনে নেব ল্যামার্কের সম্পর্কে। ল্যামার্কের সম্পর্কে প্রথমেই জেনে নেব। ল্যামার্ক 1744 সালে জন্মগ্রহণ করেন। ইনি একজন সায়েন্টিস্ট, বিজ্ঞানী, আর ওনার মৃত্যু হয় 1829 সালে। তো এই যে ল্যামার্ক তার লেখা একটা বিখ্যাত বই বলতে পারো বা গ্রন্থ বলতে পারো, তার লেখা একটা বিখ্যাত বই, সেটা হচ্ছে ফিলোজফিক জুলজিক, যেটা তিনি 1809 খ্রিস্টাব্দে লিখেছিলেন। তাহলে ল্যামার্কের লেখা বিখ্যাত গ্রন্থটির নাম কি? ফিলোজফিক জুলজিক। ক্লিয়ার? কত সালে লিখেছেন? 1809 সালে। ল্যামার্কের জন্ম হচ্ছে 1744, মৃত্যু হচ্ছে 1829। এই যে ল্যামার্কের পুরো নামটা কি, সম্পূর্ণ নাম? ল্যামার্কের সম্পূর্ণ নাম হচ্ছে দ্য ব্যাপটিস্ট মোনেট ল্যামার্ক। এটা হচ্ছে ল্যামার্কের পুরো অর্থ বা পুরো নাম। এবারে এই যে ল্যামার্ক বা ল্যামার্কিজম বা ল্যামার্কবাদ, বা তিনি এই যে বিজ্ঞানী ল্যামার্ক জৈব অভিব্যক্তি সংক্রান্ত যে মতবাদ দিয়েছিলেন, সেই মতবাদগুলো আমরা আলোচনা করব। তো আরেকটা জিনিস মনে রাখবে, এই 1809 সালেই বিজ্ঞানী চার্লস ডারউইনের জন্ম হয়েছিল। এই 1809 সালেই বিজ্ঞানী চার্লস ডারউইনের জন্ম হয়েছিল। তো আমরা ল্যামার্কের মতবাদগুলো এবার জানবো। এই যে ল্যামার্কের মতবাদ, প্রথমে আমরা দেখব পরিবেশের প্রভাব। ল্যামার্ক বলেছিলেন পরিবেশের প্রভাব, জীবের উপর কি প্রভাব পড়ে সেটা সম্পর্কে জানবো। তারপর তিনি বলেছেন অঙ্গের ব্যবহার এবং অব্যবহার। তিনি অঙ্গের ব্যবহার এবং অব্যবহার, এই মতবাদটি, এই কথাটি বলার মাধ্যমে কি বুঝিয়েছেন সেটাও জানবো। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ জানবো। নতুন প্রজাতির উৎপত্তি, সেটা সম্পর্কে জানবো। মানে এই যে 4টা পয়েন্ট, যে 4টা মতবাদ তিনি দিয়েছিলেন, জৈব অভিব্যক্তি সংক্রান্ত যে 4টা মতবাদ দিয়েছিলেন, সেটাতে জৈব অভিব্যক্তির কি ভূমিকা রয়েছে সেটা সম্পর্কে আমরা জানবো। প্রথমে আসি পরিবেশের প্রভাব। বলছে পরিবেশের প্রভাব, বলছে কোনো একটা জীব যে পরিবেশে বসবাস করে, ওই পরিবেশের বিভিন্ন উপাদান রয়েছে, জল, আলো, বাতাস, তাপমাত্রা, এই যে উপাদানগুলো রয়েছে, সেই উপাদানগুলোর অবশ্যই সেই জীবের উপর প্রভাব পড়বে। তো বলছেন সেই প্রভাব, অর্থাৎ পরিবেশের যে উপাদান জল, আলো, বাতাস, তার উপর ডিপেন্ড করে জীবের পরিবর্তন হবে। সেটা হচ্ছে শারীরিক দিক থেকে হতে পারে, বা জীব যদি সেই পরিবেশে অ্যাডজাস্ট না হয়, অ্যাডাপ্ট না হয়, তাহলে জীব অন্য পরিবেশে চলে যেতে পারে। তো সেই পরিবেশে, অর্থাৎ জীব যে পরিবেশে বসবাস করে, সেই পরিবেশের যে উপাদান রয়েছে, সেই পরিবেশের উপাদান দ্বারা প্রভাবিত হয়। ঠিক আছে, সেই স্থানের, সেই পরিবেশের মৃত্তিকা হতে পারে, সেই পরিবেশের জল হতে পারে, সেই পরিবেশের তাপমাত্রা হতে পারে। এই যে এদের দ্বারাই জীব
নিয়ন্ত্রিত হবে, অর্থাৎ পরিবেশের প্রভাব জীবের উপর পড়বে। ক্লিয়ার? এরপরে আমরা আসি অঙ্গের ব্যবহার এবং অব্যবহার। অঙ্গের ব্যবহার এবং অব্যবহার বলছেন বিজ্ঞানী ল্যামার্ক বলেছেন যে অঙ্গের ব্যবহার এবং অব্যবহার অর্থাৎ কোনো জীব যদি তার কোনো অঙ্গের ক্রমাগত ব্যবহার করে থাকে মানে কন্টিনিউ ব্যবহার করবে, মানে বেশি ব্যবহার করবে, অর্থাৎ কোনো জীব যদি তার কোনো অঙ্গের ব্যবহার বেশি করে তাহলে সেই অঙ্গের ধীরে 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 কি হবে? বৃদ্ধি ঘটবে। আর যদি কোনো জীব তার কোনো অঙ্গের ব্যবহার ধীরে ধীরে কমিয়ে দেয় তাহলে সেই অঙ্গ ধীরে ধীরে অবলুপ্ত হবে, মানে বিলুপ্ত হয়ে যাবে, ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে, থাকবে না আর পরবর্তীতে। তো এটাই হচ্ছে অঙ্গের ব্যবহার এবং অব্যবহারের সূত্র। তো ব্যবহারের পক্ষে যদি উদাহরণ দেই, ব্যবহারের পক্ষে উদাহরণ দিলে বলা যাবে যে হাঁসের লিপ্তপদ, এমনি সাধারণ পাখির লিপ্তপদ দরকার নেই, লিপ্তপদ ওদের নেই। হাঁসের কেন কারণ, মানে লিপ্তপদ থাকার কারণ হলো যেহেতু হাঁস খাদ্যের সন্ধানে জলেও নামে, তো জলে সাঁতার কাটার জন্য তাদের লিপ্তপদের প্রয়োজন হলো। এবার সেই জন্য হাঁস কি করলো? হাঁসের লিপ্তপদ তৈরি হলো জলে সাঁতার কাটার জন্য। এবার সেটা হচ্ছে তার ব্যবহার করেছে জন্য লিপ্তপদ তৈরি হয়েছে। কিন্তু বাকি পাখিদের দেখো, ওদের লিপ্তপদ নেই, কারণ কি? ওদের লিপ্তপদের দরকার হয় না। এটা হচ্ছে অঙ্গের ব্যবহারের সপক্ষে উদাহরণ। অব্যবহারের সপক্ষে উদাহরণ কি? যেমন সাপ। আগে কি ছিল? সাপের 4টি পা ছিল, কিন্তু সেই 4টি পায়ের ব্যবহার না করতে করতে, মানে সাপ সেই 4টি পায়ের ব্যবহার কেন করেনি? কারণ গর্তে যখন ঢুকতে হয় তখন 4টি পা নিয়ে গর্ততে ঢোকা কিন্তু মানে কষ্টকর হয়, যার কারণে 4টি পা নিয়ে যখন গর্তে ঢুকতেছে সাপ তখন তাদের অসুবিধা হচ্ছে। তার জন্য ওরা কি করলো? সাপ কি করলো? যে 4টি পায়ের যে ব্যবহার সেটাকে বন্ধ করে দিল। এইভাবে ক্রমাগত বন্ধ করতে করতে, মানে 4টি পায়ের ব্যবহার না করতে করতে এক সময় সেই 4টি পা বিলুপ্ত হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি অবশ্যই ল্যামার্ক এই কথাটি ঠিক বলেছেন যে ব্যবহার করলে সেই অঙ্গের বৃদ্ধি ঘটবে, আর না ব্যবহার করলে সেই অঙ্গ ধীরে ধীরে অবলুপ্তি ঘটবে, সেই অঙ্গের অবলুপ্তি ঘটবে। ক্লিয়ার? এরপরে আমরা আসবো অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। এই যে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণটা কি? কোনো একটা জীব যে বৈশিষ্ট্য নিয়ে বা যে বৈশিষ্ট্য অর্জন করেছে তার পরবর্তীকালীন যে জীব, উত্তরাধিকার সূত্রে যে জীব সৃষ্টি হবে, সেই জীবগুলো তাদের পূর্ববর্তী প্রজন্মের জীব থেকে ফ্রি সেই বৈশিষ্ট্যগুলো পেয়ে যাচ্ছে, তাদেরকে আর এক্সট্রা করে বৈশিষ্ট্য অর্জন করতে হচ্ছে না। অর্থাৎ তার পূর্ব প্রজন্ম থেকে যে বৈশিষ্ট্যগুলো পাচ্ছে, তার কোনো একটা জীবের পূর্ব প্রজন্মের যে বৈশিষ্ট্য সেটা পরবর্তী প্রজন্মে অর্থাৎ উত্তরাধিকার সূত্রে সেই বৈশিষ্ট্যগুলো তো অর্জিত হবে, কারণ এটা হচ্ছে পূর্ব প্রজন্ম থেকেই প্রাপ্ত। তাহলে তাদেরকে নতুন করে সেই বৈশিষ্ট্যগুলো অর্জন করতে হচ্ছে না। তো এই জন্যই বলছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, অর্থাৎ পূর্বপুরুষের যে বৈশিষ্ট্য উত্তর পুরুষে, মানে পরবর্তী যে উত্তরাধিকার সূত্রে যে জীবের জন্ম হবে, সেই জীবগুলো সেই বৈশিষ্ট্যকে ফিরি ক্যাচ করে নেবে, কারণ ওই বৈশিষ্ট্যগুলো ওদের মধ্যেই থেকে যাবে। এটাই হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। ক্লিয়ার? এবার এই লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে নতুন প্রজাতির উৎপত্তি। নতুন প্রজাতির উৎপত্তি কিভাবে হয়? ল্যামার্ক বলেছিলেন যে কোনো একটা জীব যে বৈশিষ্ট্য অর্জন করছে তার পরবর্তীকালীন জীব, মানে উত্তরাধিকার সূত্রে তার পরবর্তীকালীন জীব সেই বৈশিষ্ট্যগুলো তো অর্জন করবেই। সেই উত্তরাধিকার সূত্রে উৎপন্ন জীব যদি আরো কিছু নতুন বৈশিষ্ট্য অর্জন করে তাহলে
পরবর্তী তাদের আবার উত্তরাধিকার, মানে তাদের পরবর্তী যে জীব জন্মগ্রহণ করবে তারা আবার সেই নতুন বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত করতে পারবে। অর্থাৎ পূর্বপুরুষ থেকে যে বৈশিষ্ট্যগুলো পাচ্ছে জীব উত্তর পুরুষে, সেই উত্তর পুরুষ থেকে তাদের উত্তর পুরুষের যে জীবগুলি সৃষ্টি হবে সেই বৈশিষ্ট্যগুলো তো অর্জন করবেই, এবং উত্তর পুরুষে উৎপন্ন যে নতুন কিছু বৈশিষ্ট্য সেটা পরবর্তী যে উত্তরাধিকার সূত্রে জীব সৃষ্টি হবে সেই প্রজন্মেই সেই ক্যারেক্টার বা সেই বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত হবে। ক্লিয়ার? এটি হচ্ছে এইভাবেই নতুন প্রজাতির উৎপত্তি ঘটে। ক্লিয়ার? আরেকবার বলে দিচ্ছি, পরিবেশের প্রভাব। ল্যামার্ক এই পরিবেশের প্রভাব আলোচনা করেছিলেন, ব্যাখ্যা করেছিলেন। তারপরে অঙ্গের ব্যবহার এবং অব্যবহার, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, নতুন প্রজাতির উৎপত্তি। এই যে 4টা পয়েন্ট তোমরা খুব ভালো করে পড়ে নেবে। আর এরপরে আমরা নিয়ে আসবো এই জৈব অভিব্যক্তি সংক্রান্ত আরেকটি মতবাদ, এবং তার সঙ্গে ল্যামার্ক যে মতবাদগুলি দিয়েছিলেন, ল্যামার্কের সেই মতবাদের কিছু ভুল ত্রুটি রয়েছে, সেই ভুল ত্রুটি সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আর তৎসঙ্গে আরো আলোচনা করব যে চার্লস ডারউইন এই যে অঙ্গের ব্যবহার এবং অব্যবহার ল্যামার্কের এই মতবাদটাকে ভুল প্রমাণ করেছিলেন, এটাকে তিনি ভুল বলেছিলেন। এছাড়াও অনেক বিজ্ঞানী রয়েছেন, যেমন ভাইসম্যান বা ওয়াইসম্যান তোমরা বলতে পারো, সেই ওয়াইসম্যানও ল্যামার্কের মতবাদগুলোকে ভুল বলেছিলেন। কিছু কিছু মতবাদ বা ল্যামার্কের কিছু কথাকে ভুল প্রমাণিত করেছিলেন। তো আমরা নেক্সট ক্লাসে জেনে নেব, অর্থাৎ ল্যামার্কের মতবাদের বিপক্ষে কিছু উদাহরণ সহ আমরা নেক্সট ক্লাসে ব্যাখ্যা করব। তো আশা করি প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা বুঝতে পেরেছো। তোমরা এখনো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নেবে, এবং এই চ্যানেলের প্রতিনিয়ত যে ভিডিওগুলি দেওয়া হচ্ছে সেই ভিডিওগুলি দেখবে। আশা করি তোমাদের যথেষ্ট উপকারে আসবে। আজকের ক্লাস এই পর্যন্ত। থ্যাংক ইউ।